আসসালামু আলাইকুম। ক্রিকফ্রেন্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এশিয়া কাপে 2025-এ। প্রথম ম্যাচে জয় পেয়েছে তারা, স্বাগত জানাচ্ছি তাদেরকে। কিন্তু প্রশ্ন হলো, এই জয়টা কি তাদের একটু আরও আর্লিয়ার হতে পারতো না? আর একটু সহজ হতে পারতো না? যদিও তারা 14 বল হাতে থাকতে জয় পেয়েছে, সেই জয়টা তো আরেকটু পাওয়া যেত। খুব দেখে শুনে ক্যালকুলেটিভভাবে ম্যাচ খেলেছে লিটন কুমার দাসের দল। পরপর 3টা সিরিজ জয়লাভের পরে এশিয়া কাপে অংশগ্রহণ করেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচেও তারা ভালো শুরু করেছে, কিন্তু টস কাণ্ডের কথা যদি বলি, বরাবরের মতোই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেটা তাদের কাছে কতটুকু যৌক্তিকতা, তারা হয়তো বা এটাই ভেবেছে যে অল্প রানের মধ্যে তাদেরকে আটকে দিয়ে তারা অল্প ওভারের মধ্যেই জিতে যাবে, এরকম একটা ভাবনা। যেরকম উইকেট ছিল, ব্যাটিং বান্ধব উইকেটেও হংকং মোটামুটি ভালো স্কোর করেছে। 143 করেছিল, 144 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ শুরুতে যখন ব্যাটস করতে নামে 4 ছক্কা দিয়ে শুরু করে পারভেজ হোসেন ইমন, কিন্তু 14 বলে 19 রানে কাটা পড়ে তার উইকেট। একটা স্লোয়ার বলে কেস আউট হন তিনি। এরপর তানজিদ তামিম কিছুক্ষণ পরে আউট হয়ে যায়, অর্থাৎ পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে যায়। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে অনেকে কোণঠাসা হয়ে পড়ার চেষ্টা করলেও লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় ম্যাচটাকে বিল্ড আপ করার চেষ্টা করে। তারা এতটাই বিল্ড আপ করে যে তারা 24 বলে 25, 25 বলে 26 এরকম একটা রানে বলছিল আর কি, যেটা টি-20 ক্রিকেটের জন্য মোটেও কাম্য নয়। যদিও লিটন কুমার দাস শেষ পর্যন্ত 39 বলে 59 রান করে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছে। 150 স্ট্রাইক রেটে খুব ভালো। কিন্তু তাওহিদ হৃদয়, যাকে নিয়ে কথা না বললেই নয়, শেষ পর্যন্ত তিনি টাইমিং না মিলাতে পারার জন্য শেষ পর্যন্ত কিন্তু তিনি আর ওই রানে বল থেকে নিজেকে আর বার করতে পারেননি। অর্থাৎ রানে বলে তার ইনিংসটা শেষ হয়েছে। কিন্তু এই 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে যদি সাইফ হাসান থাকতো, তাহলে তার ব্যাটার কিছু করতে পারতো। তাওহিদের হৃদয়ের জন্য শুভকামনা। তার 30+ রানটা অনেক প্রয়োজন ছিল। অনেক দিন থেকে তিনি ধুকছিলেন এই পজিশনটাতে, নিজেকে রানে ফিরানোর জন্য তিনি চেষ্টা করে গেছেন। বাংলাদেশকে শেষ পর্যন্ত, শেষ বল পর্যন্ত ক্রিজে থেকে নিজে বাংলাদেশকে জয় এনে দিয়েছে। এখন আমাদের প্রত্যাশার বিষয় হলো যে আফগানিস্তান আমাদের থেকে রান রেটে অনেকটা এগিয়ে থেকে 1 নম্বর অবস্থান করছে পয়েন্ট টেবিলে। 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে শ্রীলঙ্কার এখনও কোনো খেলাই হয়নি, এই জন্য তারা 3 নম্বরে। আর 4 নম্বরে 2টা ম্যাচ খেলেই 2টাতে হার নিয়ে তলানিতে আছে হংকং। এখন নেট রানের যে বিষয়টা আছে, সেই বিষয়টা কি বাংলাদেশকে কখনোই ঢোকাবে না? ঠুকাতে পারে যদি আমরা 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যাই। আর যদি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান যে 2টা ম্যাচ আছে, যদি 2টেই জিতে যায়, তাহলে তো আমাদের ওই রান রেটের হিসেবের কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ আমরা এটাই প্রত্যাশা করি যাতে 2টা ম্যাচে জিতে যায়। যদি কোনো ক্রমে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচগুলো একটা হেরে যায়, তাহলে এই যে হংকংয়ের সাথে যে আমরা আর্লিয়ার জিততে পারলাম না, হংকংকে যে আমরা অনেক আগে পরাজিত করতে পারলাম না, এটার ভুক্তভোগী আমরা হব না? প্রশ্ন আপনাদের কাছে। তাদেরকে আরেকটু ক্যালকুলেটিভভাবে জয়টা ছিনিয়ে আনা উচিত ছিল না? ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টিমকে। আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি লিটন কুমার দাসকে, যিনি 150 স্ট্রাইক রেটে তিনি প্রথম ম্যাচেই 50 তুলে নিয়েছেন। তাকে কংগ্রাচুলেশন না জানালেই নয়। তিনি ক্যাপ্টেন হিসেবে দলকে এবং দলের জয়কে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের তানজিম সাকিবকে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনি পেয়েছেন। বাংলাদেশকে ভালো বোলিংয়ের উপহার দিয়েছে। রিশাদ হোসেন শেষ দিকে গিয়ে পরপর 2টা উইকেটের নেতৃত্ব তুলে নিয়েছিল 1টা ওভারে। আর তাসকিন আহমেদ ব্যাক থ্রোয়ে নিতে পছন্দ করেন। নতুন বলে তার উইকেট পাওয়াটা একটা নেশাই বা পেশাই, যেটা এগুলি কিনা অভ্যাসে পরিণত হয়েছে, যে তিনি নতুন বলে উইকেট পাবেনই এরকম। তো মুস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অনেক সুন্দর বল করেছেন। তিনি মাত্র 22 রান দিয়েছে 4 ওভার বল করে, যদিও কোনো উইকেট পাননি। দুর্দান্ত একটা ক্যাচ ছিল, যেটা আসলে সহজ ক্যাচ বলবো না আমরা, অনেক দুর্দান্ত ক্যাচ ছিল। সেই দুর্দান্ত ক্যাচ দিয়ে বাংলাদেশের জয়ের একটা ভিত গড়ে দেন, বাংলাদেশের জয়ের পথটা সুগম করে দেন।
কিন্তু আমাদের যে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, আমাদের মিডল ওভারগুলোতে আমরা যদি খেয়াল করি 8, 9, 10, 11, 12 এই 5টা ওভারে কিন্তু একটা বাউন্ডারিও আসে নাই। এখানে আমাদের রানটা একটু কমে আসছে, আমরা এখানে বেশি রান তুলতে পারি নাই। যেমন এখানে আমরা বেশি রান তুলতে পারি নাই, এখানে একটা বাউন্ডারি 4ও মারতে পারি নাই আমরা। 8 থেকে 12তম ওভার পর্যন্ত, 13তম ওভারে যদিও লিটন কুমার দাস একটা 4 মেরেছিলেন, পরবর্তীতে আস্তে আস্তে সে নিজের ইনিংসটা বিল্ড আপ করার চেষ্টা করছেন। কিন্তু এখানে আমাদের একটা দুর্বলতার জায়গা আছে, যে সেখানে আমরা আসলে একটু ভয়ে ভয়ে খেলছি না। তো যদি ভয় থাকে হংকংয়ের সাথে আমাদের ওই যে পচা শামুকে পা কেটে যাওয়ার একটা সবসময় ভয় থাকেই, সেটা আসলে আমাদের হয়নি। এটা হলো ব্যাটিং সাইডে। আর বোলিং সাইডে আমাদের মিডল ওভারগুলোতে একটা উইকেট অর্থাৎ ব্যাক থ্রো এনে দিতে পারেনি, যেভাবে পঞ্চম উইকেট জুটিতে হংকং ব্যাট করছিল। মুর্তজা যেভাবে সুন্দর মতো 40 রান তুলতে সক্ষম হয়েছিল, তাদের জুটিটা যদি মিডল ওভারগুলোতে শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান এরা ভাঙতে পারত, বাংলাদেশের ম্যাচটা আরও অন্যরকম হতে পারত। আপনাদের মতামত প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। বাংলাদেশের টিমের জন্য শুভকামনা রইল। আর 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় যেহেতু ওয়ানডে স্টাইলে খেলছে, আমরা চাচ্ছি যে এখানে সাইফ হাসানকে ট্রাই করা যেতে পারে। সামনে বিগ ম্যাচ আছে আফগানিস্তানের সাথে, তারপরে শ্রীলঙ্কার সাথে, দেখা যাক কী হয়। বাংলাদেশের শুভকামনা জানাচ্ছি যাতে আমরা সুপার করে খেলতে পারি, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।